ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন রিজনিংয়ের একটি ক্লাস নিয়ে এসেছি, অর্থাৎ একটি চ্যাপ্টার আজকে কভার করব। যদি আমাদের হাতে সময় থাকে তাহলে দুইটি চ্যাপ্টার কভার করব। এই ফেজের মধ্যে আমরা আলোচনা করব সিটিং অ্যারেঞ্জমেন্ট বলে একটি চ্যাপ্টার রয়েছে। এই সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দুই ধরনের প্রশ্ন আসে। তো আমরা দুইটি সাবটপিক নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন দুইটি সাবটপিক নিয়ে আলোচনা করব এবং সাথে দেখব কিভাবে এক্সাম্পলগুলো সলভ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে চ্যাপ্টার, আর দুই ধরনের কোয়েশ্চনস ক্রিয়েট হতে পারে, এক্সামের মধ্যে আসে। নাম্বার 1 হচ্ছে অ্যারেঞ্জমেন্ট ইন লাইনিয়ার প্যাটার্ন, আর নাম্বার 2 হচ্ছে সার্কুলার অ্যান্ড জিওমেট্রিক্যাল শেপস অ্যারেঞ্জমেন্ট। সার্কুলার থেকে আসতে পারে অথবা জিওমেট্রিক্যাল শেপ দিয়ে আসতে পারে। এই দুই ধরনের প্রশ্ন তৈরি হয় এই সিটিং অ্যারেঞ্জমেন্ট বলে একটি রিজনিংয়ের চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টার থেকে। তো প্রথমে আজকে আমরা এই ফেজটি কমপ্লিট করব, বুঝে শুনে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে দেখবো আমরা আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজে বুঝবো। তারপর যদি হাতে সময় থাকে তাহলে আমরা আরেকটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো যারা আপনারা ওয়াচ করছেন আপনাদেরকে বলে দিই, আমরা ম্যাথসের সিলেবাস কমপ্লিট করে নিয়েছি। এডিআরের যে ম্যাথসের সিলেবাস রয়েছে প্লেলিস্টে রয়েছে বা ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, দেখতে পারেন। রিজনিংয়ের আজকে 10তম ক্লাস হচ্ছে এবং আমাদের 12-13টি চ্যাপ্টার অলরেডি কভার হয়ে গিয়েছে। 13-14টি চ্যাপ্টার হবে, আরও 3-4টি 5টি বেশি হলে ক্লাস হবে। 5টি ক্লাসে যদি 2টি করে চ্যাপ্টার কভার করি তাহলে 10টি চ্যাপ্টার হয়ে যাবে। তো আরও 5টি ক্লাসের মধ্যে আমাদের রিজনিংয়ের সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে। এবং ইংলিশের আমাদের 4-5টি ক্লাসেস হয়েছে, আর ইংলিশের আরও 3-4টি ক্লাস হবে, 5টি ক্লাস হবে। তারপর ইংলিশের সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা এসএসটি জেনারেল নলেজের অনেকটা ক্লাসেস হয়েছে। বাকি যে টপিকগুলো রয়েছে সিলেবাস অ্যানালাইজ করে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইজ করে যে টপিকগুলি পেয়েছিলাম এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এক্সামের পূর্বে 15 সেপ্টেম্বরে হচ্ছে 3rd গ্রেডের এক্সাম শুরু হবে। এক্সামের পূর্বে আমরা সিলেবাস সম্পূর্ণ করব, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝে আমরা সবটুকু কমপ্লিট করব। এই জন্য আপনারা যারা নতুন ওয়াচ করছেন, আমার চ্যানেলের মধ্যে এসেছেন অথবা এখন অবধি পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা যখন আমি ক্লাস আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর অন্যান্য ভাষা, যেমন আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, সিলেটি বাংলা। তো আমরা যদি আমাদের মাতৃভাষায় কোনো একটি ক্লাস ওয়াচ করি তাহলে ভালো করে বুঝতে পারবো অন্যান্য ভাষার চেয়ে। তো আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ক্লাস হচ্ছে রিজনিং, আমাদের মেন সাবজেক্ট ম্যাটার হচ্ছে রিজনিং, আর চ্যাপ্টার হচ্ছে আমাদের রিজনিংয়ের একটি চ্যাপ্টার সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখতে পাচ্ছেন আপনারা সিটিং অ্যারেঞ্জমেন্ট। টাইপস হচ্ছে দুই ধরনের কোয়েশ্চন ক্রিয়েট হয়। তো দুই ধরনের কোয়েশ্চন আমি নিয়ে এসেছি, দুই ধরনের প্রশ্ন আমরা বুঝে শুনে আন্ডারস্ট্যান্ডিং করব। নাম্বার 1 হচ্ছে অ্যারেঞ্জমেন্ট ইন লাইনিয়ার প্যাটার্ন, তার থেকে আমরা একটি কোয়েশ্চন সলভ করব। তারপরে সেকেন্ড সাবটপিকটি নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমি আপনাদেরকে একটি কথা বলি, অনেকে আমাকে বলেছেন স্যার আপনার ক্লাসেসগুলো দেখার পর রিজনিং মনে হচ্ছে বহুত ইজি একটি সাবজেক্ট। সত্যি রিজনিং বহুত ইজি সাবজেক্ট। আর রিজনিংয়ের মধ্যে আমাকে একজন বলেছিলেন স্যার, আপনি কয়েকজন প্রশ্ন করেছেন যে স্যার আপনি বলবেন যে কোন কোন চ্যাপ্টারটুকু আমাদের বেশি পড়তে হবে, একটু টাফ মনে হয় অ্যাকর্ডিং টু ইউ, অর্থাৎ আমার মতে কোন চ্যাপ্টারটুকু একটু টাফ হবে রিজনিংয়ের। তো আমি বলবো দুইটি চ্যাপ্টার একটু হার্ড হয় রিজনিংয়ের। একটি হচ্ছে কোডিং ডিকোডিং, যা আমরা কমপ্লিট করে নিয়েছি, অ্যান্ড আরেকটি হচ্ছে ব্লাড রিলেশন। এই দুইটি চ্যাপ্টার একটু টাফ আমার মতে, আর বাকি সবগুলো চ্যাপ্টার সব থেকে ইজি হয়। জাস্ট আপনাদের কী করতে হবে, ট্রিক জানতে হবে এবং আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা এই রকমই সলভ করতে হবে আমাদেরকে। এই জন্য যদি আপনারা আমার সঙ্গে থাকেন, ক্লাসেসগুলো ওয়াচ করেন, এক্সট্রা নোটস তৈরি করার প্রয়োজন নেই রিজনিংয়ের জন্য, এক্সট্রা প্র্যাকটিস করারও প্রয়োজন নেই। আমি মনে করি শুধু ক্লাসেসগুলো যদি আপনারা ওয়াচ করেন এবং বুঝেন, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেন যে আমি কীভাবে সলভ করছি তা দেখে আপনি মাইন্ডে সেট আপ করতে পারেন যে স্যার এইভাবে সলভ করেছেন, এই ধরনের প্রশ্ন যদি আমাদের এক্সামে আসে তাহলে আমরা এইভাবে সলভ করব। এই হচ্ছে মেইন থিম। তো আপনারা যদি এতটুকু বুঝে নেন তাহলে এক্সট্রা রিজনিংয়ের জন্য কোনো প্র্যাকটিস প্রয়োজন করতে হবে না আমি মনে করি। এবং দুইটি চ্যাপ্টার আমার মতে অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন আমি যদি বলি, আমার পরামর্শ হচ্ছে কোডিং ডিকোডিং অ্যান্ড ব্লাড রিলেশন, ওই দুটি চ্যাপ্টার ভালো করে একটু দেখবেন এগেন অ্যান্ড এগেন, কেননা একটু টাফ লাগবে। তো এগেন অ্যান্ড এগেন যদি আপনারা ওয়াচ করেন, বুঝেন, তাহলে ডেফিনেটলি বুঝে আসবে। আর বাকি সবটুকু চ্যাপ্টার দেখবেন, আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব যে ট্রিকগুলি আমি অবলম্বন করি, ইউজ করি, যে ট্রিকগুলো ইউজ করে আমি সলভ করি, আপনারা সেম তেমনিভাবে
ট্রিকগুলো ইউজ করে সলভ করবেন, দেখবেন বিলকুল ইজি রিজনিংয়ের এই সাবজেক্টটি। আর আপনারা যদি ট্রিকটি জেনে নেন তাহলে প্রতিটি এক্সাম্পলস আপনারা সলভ করতে পারবেন ইজিলি। এই ট্রিক হচ্ছে মেইন। তো ট্রিকটি জানবেন এবং দেখবেন আমি কিভাবে সলভ করছি, এই পন্থা অবলম্বন করে আপনারা সলভ করবেন ডেফিনেটলি। আর রিজনিংয়ের কোনো চ্যাপ্টারে কোনো প্রকারের ডাউট, টাফনেস কিছু ফিল হবে না, ডাউট থাকবে না। তো আজকে আমরা প্রথম এক্সাম্পলটি পড়ি এবং সলভ করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ বসার একটি অ্যারেঞ্জমেন্ট। সিটিং মিনস হচ্ছে কি সেটিং আমরা বলতে পারি, সিটিং বলতে পারি, সেটিং নয় সিটিং। সিট SIT সিট থেকে সিটিং এসেছে, সিট অর্থ বসা। অর্থাৎ আপনাদেরকে কি বলে এক্সাম্পল একটি দিয়ে দেবে যে কয়েকজন ব্যক্তি নাম দিয়ে দেবে PQRSTUW নাম দিয়ে দিল, বলল যে তারা কি জিওমেট্রিক্যাল শেপে স্কোয়ারে বসে আছে, সার্কুলার টেবিলের মধ্যে বসে আছে, অথবা একটি রেক্টেঙ্গেল টেবিলের মধ্যে বসে আছে, এইভাবে দিয়ে দেবে। অর্থাৎ তার পাশে রয়েছে অমুক, তার পাশে অমুক রয়েছে, তার পাশে অমুক রয়েছে, শেষে আপনাদেরকে বলবে যে ওর ডাইন পাশে কে রয়েছে অথবা মিডিলে কে রয়েছে। এইগুলি হচ্ছে মেইন থিম। তো আমরা একটি এক্সাম্পল সলভ করি, তো দেখবেন মেইন বিষয়বস্তু চলে আসবে, কি আমাদেরকে শিখতে হবে আর কতটা নলেজ হলে বিলকুল ইজি। আপনারা দেখবেন আমি সলভ করব, কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে নেব। আপনারা এইভাবেই সলভ করবেন, আমি যেভাবে সলভ করব বারবার বলছি, তো আপনাদের কি হবে, ইজি হবে। এক্সাম্পল হচ্ছে আমাদের প্রথম অ্যারেঞ্জমেন্ট ইন লাইনিয়ার প্যাটার্নের মধ্যে থেকে, অর্থাৎ একটি লাইন বলে দেবে, লাইনের মধ্যে বলে দেবে একজন লাইনে এতজন মানুষ বসে আছে, ওই দিকে মুখ করে তার ডান পাশে বাম পাশে কে আসে, তাহলে বলবে যে মিডিলে কে আছে, শেষে কে আছে, এইভাবে প্রশ্ন করবে। তো এক্সাম্পলটি আমরা পড়ি। এক্সাম্পলটি হচ্ছে PQRS, অর্থাৎ PQRS মনে করেন 4 জন ব্যক্তি, NT 5 জন ব্যক্তি, আর সিটিং ইন এ লাইন ফেসিং ওয়েস্ট। অর্থাৎ প্রথমে আমাদেরকে আমি ডাইরেকশন সেন্স টেস্ট বলে ক্লাস করিয়েছি রিজনিংয়ের। আপনারা দেখবেন ক্লাসটি ইম্পর্টেন্ট, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাথসের মধ্যেও কাজে আসবে, ইভেন রিজনিংয়ের মধ্যেও মোস্ট ইম্পর্টেন্ট। এই ডাইরেকশন সেন্স টেস্ট ক্লাসটি আপনারা, আমি মনে নেই তবে কোন একটি ক্লাসের মধ্যে করেছি ডাইরেকশন সেন্স টেস্ট, আপনারা ক্লাসটি ভালো করে দেখবেন, বুঝবেন। তো দেখেন আমাদের ডাইরেকশন কি আমরা সবাই জানি, আমি বলেছিলাম যে এইরকম আপনারা কী করবেন, প্লাস চিহ্ন তৈরি করে নেবেন। আর ডাইরেকশন সবসময় উপরের দিকটা নর্থ হবে, নিচের দিকটা সাউথ হবে, আর এই পাশটা ইস্ট হবে, ওই পাশটা ওয়েস্ট হবে। তো এই ডাইরেকশন সবসময় আপনারা কী করবেন, ম্যাথসের যখন ডাইরেকশনের অঙ্ক করবেন ডাইরেকশনটি অঙ্কন করে করবেন, রিজনিংয়ের ডাইরেকশনের অঙ্ক করলে এইভাবে করবেন। তো আপনারা প্রশ্ন যখন পড়বেন তখন বুঝবেন যে আপনাদের ডাইরেকশনের প্রয়োজন আছে কি না। যখন প্রশ্নের মধ্যে ডাইরেকশনের কথা আসবে আপনারা এইভাবে ডাইরেকশনটি অঙ্কন করে নেবেন, ডাইরেকশনের সিম্বলগুলো লিখে নেবেন, তারপরে আপনারা অঙ্ক করবেন, দেখবেন ইজিলি সলভ করতে পারবেন। তো PQRS and T আর সিটিং ইন এ লাইন ফেসিং ওয়েস্ট। দেখতে পাচ্ছেন আমাদেরকে বলছে ফেসিং ওয়েস্টের দিকে ফেস করে বসে আছে, এবং কি বলছে আমাদেরকে একটি লাইনের মধ্যে তারা বসে আছে। তাহলে আমরা একটি লাইন অঙ্কন করে নিই। আপনাদেরকে বিলকুল বেসিক আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। মনে করেন আমি একটি লাইন তৈরি করে নিলাম, আর যেহেতু তারা ওয়েস্টের দিকে মুখ করে আছে, আমাদের ওয়েস্ট হচ্ছে ওই দিকে, তাহলে আমরা কি করি, মানুষ কতজন রয়েছে, মানুষ রয়েছে আমাদের 1 2 3 4 5। তাহলে আমরা এই লাইনকে 5 ভাগে ভাগ করে নিই। প্রথমের কাজ হচ্ছে কিভাবে আমি করি আপনারা দেখবেন। 1 2 করে নিলাম, তারপরে 3 হবে, 4 হবে, 5 হবে। অর্থাৎ আমি যদি এই লাইনগুলোকে একটু অ্যারেঞ্জ করে নিই তাহলে বিলকুল কোনো অসুবিধা হবে না, এইভাবে করে নেবেন। 5 দেখতে পাচ্ছেন আমাদের টোটাল কয়টি নাম্বার দিয়েছে, কয়টি লেটার দিয়েছে, 1 2 3 4 5। অর্থাৎ এই 5 থেকেই আমাদের আনসার হবে। আর একটি লাইনের মধ্যে বসে আছেন ওয়েস্টের দিকে মুখ করে, তো আমি লাইনটি অঙ্কন করে নিলাম। আর ওয়েস্টের দিকে মুখ করে যেহেতু বসে আছেন আমি ওই দিকে লাইনগুলি দিয়ে দিলাম, অর্থাৎ ওরা ওই পাশে বসে আছে, ওই পাশে মুখ দিয়ে ফেস করে বসে আছে। তো আমরা 5 জনকে কী করলাম, ডিভাইড করে নিলাম একটি লাইনের মধ্যে। আপনি ছোটো লাইন আঁকতে পারেন, বড়ো লাইন আঁকতে পারেন, আপনি এইভাবে ডিভাইড করে নেবেন। প্রথম কাজ কি, আপনাদেরকে আমি কনসেপ্ট দিচ্ছি, কীভাবে সলভ করবেন, ট্রিক বলে দিচ্ছি। আপনার মেন হচ্ছে এক্সাম্পলগুলি আপনারা পেয়ে যাবেন, এক্সাম্পলের কোনো ম্যাটার নয়। আপনারা বুক পেয়ে যাবেন রিজনিংয়ের, কোনো ম্যাটার নয়। বুক পাওয়ার পর এই বুকের মধ্যে যে যা নলেজ রয়েছে তা বোঝা হচ্ছে মেন ম্যাটার। তো আপনাদেরকে আমি থিম বুঝিয়ে দিচ্ছি, ট্রিক বুঝিয়ে দিচ্ছি। এই ধরনের প্রশ্নে আসলে আপনারা কীভাবে সলভ করবেন এই ট্রিকটি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেইন আপনাদের কনসেপ্ট। অর্থাৎ আপনারা কনসেপ্ট নেওয়ার জন্য ক্লাস ওয়াচ করছেন, এই জন্য কনসেপ্টের দিকে খেয়াল করবেন। আপনারা অন্যদিকে খেয়াল না করে কনসেপ্টের দিকে খেয়াল করবেন। আমি কি বলছি তা শুনবেন এবং দেখবেন আমি কীভাবে সলভ করছি। এই হচ্ছে মেইন। বারবার আপনাদেরকে এই কথাগুলো আমি বলি, স্মরণ করিয়ে দিই। তো আমি কোথায় থেকে স্টার্ট করেছি, কোন লাইন থেকে সলভিং করা শুরু করেছি, প্রথমে সম্পূর্ণ এক্সাম্পল পড়েছি কি না, তা সব থেকে ওয়াচ করবেন আপনারা, একদম ফলো করবেন যে স্যার কীভাবে সলভ করছেন। তো আমি একটি
সেন্টেন্স পড়েছি, একটি সেন্টেন্স পড়ে এই সেন্টেন্স থেকে যা সারমর্ম পেয়েছি, যা অর্থ পেয়েছি, তা আমি কী করেছি, আমি ডায়াগ্রামে উপস্থাপন করে নিয়েছি। অর্থাৎ আমাদেরকে কি বলেছে, পি কিউ আর এস এন্ড টি আর সিটিং ইন এ লাইন, অর্থাৎ আমি লাইন অঙ্কন করে নিয়েছি, ফেসিং ওয়েস্ট, ওয়েস্টের দিকে ফেস করে রয়েছে, অঙ্কন করে নিয়েছি। পাঁচজনের কথা বলা হয়েছে, আমি পাঁচজনকে এই জায়গায় বসিয়ে দিয়েছি। তারপর আমাদেরকে বলছে পি অ্যান্ড কিউ আর সিটিং টুগেদার, পি অ্যান্ড কিউ একসাথে বসে আছে। আমাদের কি বলছে, পি অ্যান্ড কিউ একসাথে বসে আছে। আমরা কি করি, পি অ্যান্ড কিউকে একসাথে এই জায়গায় বসিয়ে দেই, তারপরে আমরা এই জায়গায় বসাবো। আরও আমাদের কনসেপ্টের প্রয়োজন রয়েছে। আমাদের বলছে আর ইজ সিটিং অ্যাট সাউথ এন্ড, অর্থাৎ সাউথের শেষে আর বসে আছে। তো আমরা কি সাউথ আমাদের জানতে হবে, আমাদের নর্থ এই হচ্ছে সাউথ, তো সাউথের শেষে অর্থাৎ একবারে শেষের দিকে কি বসে আছে, আর বসে আছে। তাহলে এই জায়গায় কি হবে, আর হবে। দেখতে পাচ্ছেন, এই দেখেন আমাদেরকে কি বলেছে, আর ইজ সিটিং, আর বসে আছে এট সাউথ এন্ড, সাউথের একবারে শেষে, অর্থাৎ আমাদের সাউথ হচ্ছে নিচের দিকে। আমরা ডাইরেকশনে দেখেছি, অর্থাৎ ডাইরেকশনের প্রয়োজন রয়েছে, ডাইরেকশনের আপনার সেন্স থাকতে হবে। তো সাউথের একবারে শেষে কি রয়েছে, আর রয়েছে, তো আমি এর আরকে বসিয়ে দিলাম। তারপর বলছে এন্ড, এবং এস ইজ সিটিং অ্যাট নর্থ এন্ড, অর্থাৎ নর্থের শেষের দিকে এস বসে আছে। অর্থাৎ আমরা দুই পাশ পেয়ে গেলাম, নর্থের শেষে এস রয়েছে আমাদের অ্যাকর্ডিং টু কোয়েশন, আর সাউথের শেষে আমাদের আর রয়েছে, আমরা বসিয়ে দিলাম। তারপর আমাদেরকে বলছে টি ইজ নাইবর অফ কিউ এন আর, কিউ এন আর এর নাইবর হচ্ছে, কিউ এন আর এর নাইবর হচ্ছে টি। তো কিউ এন আর এর যদি নাইবর আমরা টি বলি, তাহলে কি হবে, কিউ এন আর, এই পাশে কি হবে, কিউ হবে, এই পাশে টি হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন আর এন কিউ এর নাইবর হচ্ছে কি, টি। আমাদেরকে কি বলেছে, নাইবর কি হচ্ছে, পাশে। তো পাশে কি হবে, কিউ এরও পাশে, আরও পাশে রয়েছে। অর্থাৎ আমাদের অবশিষ্ট কি রয়েছে, আমাদের হাতে শুধুমাত্র পি রয়েছে, তাহলে এই পাশে পি বসবে। আশা করি আপনারা বুঝেছেন আমি কীভাবে সলভ করেছি। আমাদের সলভ হয়ে গিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি কি করেছি, প্রথম আমাদের প্রশ্নটি প্রথম লাইন পড়েছি, পড়ার পর আমি লাইন তৈরি করেছি, পাঁচজনকে আমি এইভাবে সমান ভাগ করে নিয়েছি। যেহেতু পাঁচজন রয়েছেন, যদি 6 জন হতেন আমি 6 ভাগে ভাগ করতাম লাইনকে। তারপর আমি প্রশ্নটি পড়েছি যে পি কিউ আর সিটিং ইন টুগেদার, পি কিউ সিটিং টুগেদার একসাথে বসে আছে, দেখতে পাচ্ছেন পি কিউ একসাথে চলে এসেছে। আমি পি কিউকে না বসিয়ে, এখন আমাদের মিডিলে 3টি জায়গা রয়েছে, 3টি জায়গার মধ্যে আমি কোন পাশে পিকে বসাবো, কোন পাশে কিউকে বসাবো, আমার ক্লিয়ার হয়নি। এই জন্য আমি পিকে না বসিয়ে, পি কিউকে না বসিয়ে আমি পি কিউকে এক জায়গায় রেখে দিলাম, যে তারা একসাথে বসবে, একসাথে বসার জন্য আমি তাদেরকে রেখে দিলাম। তারপর সেন্টেন্সে চলে গেলাম, যে তারপর সেন্টেন্স আমাদেরকে কি কনসেপ্ট দিচ্ছে। তারপর সেন্টেন্স আমাদেরকে কনসেপ্ট দিচ্ছে আর ইজ সিটিং এট সাউথ এন্ড, অর্থাৎ সাউথের ডাইরেকশনের সাউথের সর্বশেষে আর বসে আছে, অর্থাৎ আমি সাউথে আর বসিয়ে দিলাম। তারপর বলছে এন্ড এস ইজ সিটিং এট নর্থ এন্ড, অর্থাৎ নর্থের শেষে রয়েছে এস, তো আমি নর্থে এস বসিয়ে দিলাম। তো আমরা কি পেলাম, আর এস পেয়ে গেলাম। তারপর বলছে আমাদেরকে টি ইজ নাইবর অফ কিউ এন আর, তাহলে কিউ এই টি এই জায়গায় বসবে, কারণ আর এর নাইবর হচ্ছে এই প্লেসটি, আর কিউ এর নাইবর হচ্ছে এই প্লেসটি, অর্থাৎ আমাদের টিও কারেক্ট জায়গায় বসেছে। আর যে জায়গাটি অবশিষ্ট রয়েছে, অর্থাৎ এই জায়গাটি যে আমাদের সিম্বল বা লেটার যে পার্সন আমাদের রয়েছে, পি নামের পার্সন, ওই পিকে আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ আমাদের লাইন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আনসার করার সময় আমাদের প্রশ্ন কি করেছে, আমাদের প্রশ্ন হচ্ছে হু ইজ সিটিং ইন দ্য মিডিল, অর্থাৎ আমাদের মিডিলের মধ্যে কে বসে আছে, কিউ বসে আছে, অর্থাৎ আনসার হচ্ছে কিউ। বলতে পারেন আমাদের মিডিলের মধ্যে কিউ বসে আছে। দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে আমি সলভ করেছি। এইভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে শুনিয়ে 1 মিনিটের মধ্যে সলভ করে নিয়েছি। যদি না বুঝিয়ে করতাম তাহলে 10 to 15 সেকেন্ডের মধ্যে ডেফিনেটলি করে নিতাম। তাহলে আপনারা এইভাবে বুঝবেন, করবেন। যদি লাইনের এই ধরনের এক্সাম্পলস আসে, আপনারা আশা করি আর কোনো ডাউট হবে না, কোনো টাফ ফিল হবে না। আমি যেভাবে সলভ করেছি আপনারা এইভাবে পরে ডায়াগ্রাম তৈরি করে সলভ করবেন। তো আমরা এই এক্সাম্পলটি 2 বার করে বুঝে আমরা সলভ করেছি, আশা করি আপনারা বুঝেছেন। তো আমাদের এক্সাম্পলটি সলভ হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট সাব টপিক দিয়ে দেখব। আমাদের নেক্সট সাব টপিকটি হচ্ছে সার্কুলার অ্যান্ড জিওমেট্রিক্যাল শেপস। কখনও সার্কুলার দিয়ে আসতে পারে, এই জায়গায় এন না দিয়ে অর দিয়ে দিই তাহলে ভালো হবে। যে কখনও সার্কুলার থেকে আসতে পারে প্রশ্ন, অর্থাৎ জিওমেট্রিক্যাল শেপের মধ্যে প্রশ্ন আসবে। কিভাবে, যে একটি টেবিল আমরা জানি, একটি টেবিলের জিওমেট্রিক্যাল শেপ কী হবে, রেক্টেঙ্গেল হবে, অর্থাৎ আয়তাকারের মতো একটি টেবিল হয়ে থাকে।
অর্থাৎ একটি টেবিল কখনো স্কোয়ার হতে পারে। তো যদি আমরা বলি একটি টেবিল কি স্কোয়ার, তাহলে স্কোয়ার থেকে প্রশ্ন আসবে যে একটি স্কোয়ার টেবিলের মধ্যে বসে আছে, তাহলে আপনারা স্কোয়ার ধরে করবেন। কখনো কি আসতে পারে, কখনো বলতে পারে একটি টেবিল রেক্টেঙ্গুলার মতো হতে পারে, কখনো সার্কেলার মতো হতে পারে, তা কোনো অসুবিধা নেই। জিওমেট্রিক্যাল যে কোনো শেপ আসুক না কেন, আপনি কি করবেন, প্রথমে শেপটি অঙ্কন করে নেবেন। দেখবেন আমি এই এক্সাম্পল থেকে কিভাবে করব, একটি এক্সাম্পল যদি ভালো করে বুঝেন তাহলে যথেষ্ট, আর কোনো এক্সাম্পলের প্রয়োজন হবে না। আমি যে কোনো একটি জিওমেট্রিক্যাল শেপের এক্সাম্পল নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এই শেপের এক্সাম্পল থেকে আপনাদেরকে বুঝিয়ে দেবো, আপনারা বুঝবেন, আর বোঝার পর জিওমেট্রিক্যাল যে কোনো শেপ আসুক না কেন আপনারা করতে পারবেন। যদি বলে ট্রায়াঙ্গেল আপনারা অঙ্কন করবেন, সার্কেল বলে যদি সার্কেল অঙ্কন করবেন, রেক্টেঙ্গেল অঙ্কন করবেন, স্কোয়ার বলে স্কোয়ার অঙ্কন করবেন, এইভাবে বলবে 3-4টি থেকেই আসে। এই 3-4টি শেপ থেকে আপনাদের যদি আসে তাহলে আপনারা কি করবেন, আমি যদি একটি শেপ দিয়ে করি আপনারা এই শেপের জায়গায় অন্য শেপ বসিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এক্সাম্পলটি আমরা দেখি। এক্সাম্পল হচ্ছে উষা একজন মেয়ের নাম দেখা যাচ্ছে, দামিনী একজন মেয়ের নাম দেখা যাচ্ছে, অমিশা একজন মেয়ের নাম দেখা যাচ্ছে, মঞ্জু একজন মেয়ের নাম দেখা যাচ্ছে, ললিতা একজন মেয়ের নাম দেখা যাচ্ছে, এন্ড মাসুদা। অর্থাৎ কয়েকজন বান্ধবীর কথা বলা হচ্ছে। কয়েকজন বান্ধবী মনে করেন, কয়েকজন মানুষের নাম, আমি বললাম বান্ধবী, কোনো অসুবিধা নেই। মনে করেন কয়েকজন তারা বোন বলতে পারেন, কয়েকজন বান্ধবীর কথা বলা হচ্ছে। বলে কি বলছে আমাদেরকে, উষা, দামিনী, আমিশা, মঞ্জু, ললিতা অ্যান্ড মাসুদা আর সিটিং অ্যারাউন্ড এ রাউন্ড টেবিল। আমাদের কি বলছে, একটি রাউন্ড টেবিলের মধ্যে বসে আছে। তো আমরা কি করব, প্রথমে অঙ্কন করে নিব একটি রাউন্ড টেবিল। রাউন্ড টেবিল তো এইভাবে হবে, গোলাকারের হবে। রাউন্ড মিন্স হচ্ছে কি, গোল। রাউন্ড মিন্স হচ্ছে গোল, অর্থাৎ আমাদের সার্কুলার থেকে প্রশ্ন এসেছে, এ হচ্ছে সার্কেল। রাউন্ড টেবিল মিন্স হচ্ছে কি, রাউন্ড মিন্স হচ্ছে গোল, তো গোল কি হবে, সার্কেল হবে। আমাদের সার্কেল টেবিলের কথা এসেছে। তো কি বলছে আমাদেরকে, যে সার্কেল টেবিলের মধ্যে বসে আছে, ফেসিং দ্য সেন্টার, সেন্টারের দিকে মুখ করে। অর্থাৎ আমরা জানি সেন্টার হচ্ছে মিডিল পয়েন্টকে সেন্টার বলা হয়, কেন্দ্রবিন্দু যা আমাকে বাংলাতে বলে থাকি। তো কেন্দ্রবিন্দুর দিকে মুখ করে বসে আছে। আমরা নাম্বার 1 কি করলাম, আমরা যে শেপটি বলেছে শেপটি অঙ্কন করে নিলাম। সেকেন্ড আমাদের কনসেপ্ট, আমাদের সেকেন্ড করণীয় কাজ কি, সেকেন্ড আমরা কি করব, ভালো করে আমার কীভাবে আমি সলভ করছি তা আপনারা ওয়াচ করবেন, তা দেখবেন স্যার কীভাবে সলভ করছেন। এই হচ্ছে আপনাদের মেন ট্রিক, মেন কনসেপ্ট। আমি কি বলছি, প্রথম কনসেপ্ট হচ্ছে কি, আমাদের যে শেপটি দেবে শেপটি আমরা অঙ্কন করে নেব, করে নিয়েছি। আমাদের বলছে কেন্দ্রের দিকে বসে আছে, আমরা কেন্দ্রেও বসিয়ে দিয়েছি, অর্থাৎ কেন্দ্রে একটি বিন্দু দিয়ে দিয়েছি, বোঝা দেখা যাচ্ছে আমাদের কেন্দ্র হয়ে গিয়েছে। এখন সেকেন্ড করণীয় কাজ কি, সেকেন্ড আমরা কি করব, সেকেন্ড করণীয় কাজ হচ্ছে আমরা দেখব আমাদের এখানে কতজন মানুষ রয়েছেন, কতজন পার্সনস রয়েছেন। তো আমরা যদি কাউন্ট করি, উষা 1, দামিনী 2, আমিশা 3, মঞ্জু 4, তারপরে ললিতা 5 এন্ড মাসুদা 6। তো আমরা কি করব, এই সার্কুলারের মধ্যে 6টি সমান ভাগে ভাগ করে নিব, অর্থাৎ 6টি আমরা রেখা অঙ্কন করে নিব। ভাববো যে 6 জায়গার মধ্যে 6 জন বসে আছে। তো আমরা কি করি, প্রথমে 6 জনের ভাগে ভাগ করতে হবে। যদি আমরা কি করি, ডাইরেক্টলি এইভাবে ভাগ না করি তাহলে প্রবলেম হবে। কেন প্রবলেম হবে, দেখবেন কীভাবে প্রবলেম হবে। মনে করেন আমি একটু আপনাকে রাফ বুঝিয়ে দিই। মনে করেন আমি কি করলাম, আমি ডাইরেক্টলি 1 2 3 4 5 6 বসে দিলাম। এই জায়গার মধ্যে গ্যাপ চলে এসেছে। এই গ্যাপটি আপনারা কীভাবে নির্মাণ করবেন, কোনো যদি বলে এই অমুকের অপোজিটে অমুক রয়েছে, তখন আপনি কী করবেন, অপোজিট হবে না। অর্থাৎ অপোজিট করতে গেলে আপনাদের মিস হয়ে যাবে, মিসকনসেপ্ট চলে আসবে। এই জন্য আপনারা শেপটি অঙ্কন করেই যতজন মানুষ রয়েছে ততজন কাউন্টিং করবেন, করে কি করবেন, এই যে শেপটি দিবে এই শেপকে সমান ভাগে ভাগ করে দিবেন, বসিয়ে দিবেন, যেভাবে আমরা লাইনের মধ্যে বসিয়েছিলাম। তো আমরা সমান ভাগে ভাগ করি, আমাদের কাছে 6 জন ব্যক্তি রয়েছে। তো আমরা কি করি, সমান ভাগে ভাগ করি এই সার্কেলকে। মনে করেন আমার এই পাশে একজন রয়েছে কেন্দ্রের দিকে মুখ করে, তারপর হচ্ছে এই পাশে একজন রয়েছে, মনে করেন এই পাশে একজন রয়েছে, যাতে সমান সমান হয়। এই পাশে একজন রয়েছে, এই পাশে একজন রয়েছে, এই পাশে একজন রয়েছে। আশা করি আমাদের মোটামুটি একটি সমান সমান হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 আমাদের 6 জন ব্যক্তি হয়ে গিয়েছেন। যে রাউন্ড টেবিলের মধ্যে 6 জন ব্যক্তির প্লেসমেন্ট আমরা লিখে নিয়েছি। এখন কে কোথায় বসে আছে তা আমরা এখন অবধি পর্যন্ত জানি না। আমরা নেক্সটের দিকে যাব, দেখবো সেন্টেন্সও কি বলা হচ্ছে, কখন কোন জায়গায় কে বসে আছে আমরা বসাবো, তারপরে আমাদের আনসার চলে আসবে। আমাদের কি আনসার, প্রশ্ন কি করেছে তাও আমরা পড়িনি এখন অবধি পর্যন্ত, যে কাকে ফাইন্ড আউট করবো, কী করব তা জানি না। আমরা জাস্ট প্রথম সেন্টেন্স পড়েছি, পড়ে দেখেছি আমাদের রাউন্ড টেবিলে বসে আছেন কয়েকজন বান্ধবী বা কয়েকজন বোন। তো কি বলেছি, আমরা রাউন্ড টেবিলটি অঙ্কন করে নিয়েছি। কেন্দ্রবিন্দুর দিকে তারা মুখ করে ফেস করে বসে আছে, কেন্দ্রবিন্দু বসিয়ে দিয়েছি। তারপরে আমরা কাউন্ট করেছি 6 জন আমাদের কাছে রয়েছেন ব্যক্তি বা পার্সন। এই 6 জন পার্সনকে আমরা 6 জন জায়গায় বসিয়ে দিয়েছি, অর্থাৎ ওনাদের 6টি সিট তৈরি করে নিয়েছি। এখন ওনাদেরকে বসাবো জাস্ট।
আমি 6 জনের সিট তৈরি করে নিয়েছি, ইকুয়ালভাবে ভাগ করেছি। কারণ যদি ইকুয়ালভাবে ভাগ না করি তাহলে আমাদের প্রবলেম হবে। মনে করেন আমাকে যদি বলা হয় এই জায়গায় ডি বসে আছে, ডি এর অপোজিটে কিউ বসে আছে, আমি যদি ইকুয়ালভাবে ভাগ না করি তাহলে অপোজিট আমি কোথা থেকে খুঁজে পাবো? এই জন্য আমি প্রথমে ভাগ করেছি। তো আশা করি আপনারা এই কনসেপ্টটি বুঝেছেন। নেক্সট আমরা প্রসিড হই। তারপর বলছে আমাদের এতটুকু পর্যন্ত বুঝে গিয়েছি, উষা, দামিনী, অমিশা, মঞ্জু, ললিতা অ্যান্ড মাসুদা আর সিটিং অ্যারাউন্ড এ রাউন্ড টেবিল ফেসিং দ্য সেন্টারের দিকে ফেস করে বসে আছে। এতটুকু আমরা বুঝেছি। এখন আমাদেরকে বলছে উষা ইজ অপোজিট দামিনী, দামিনীর অপোজিটে উষা। অর্থাৎ বোঝা যাচ্ছে কি উষা ইউ দিয়ে আমরা সিম্বলাইজ করে নেই, উষা হচ্ছে দামিনীর অপোজিটে, অর্থাৎ একজন আরেকজনের অপোজিট পাশে বসে আছে। আমরা জানি না কিন্তু কোথায় বসে আছে, এখন আমরা এই টেবিলের মধ্যে বসাতে পারবো না। নেক্সট আমরা কি দেখি, উষা ইজ অপোজিট দামিনী হু ইজ দ্য রাইট অফ মঞ্জু, অর্থাৎ মঞ্জুর রাইট পাশে বসে আছে আমাদের দামিনী। তো কী করবো, আমরা মঞ্জুকে যে কোনো একটি পাশে বসিয়ে দিই। মনে করেন এই জায়গায় মঞ্জু বসে আছে, মঞ্জুর রাইট পাশ কি, যদি এই জায়গায় যদি মঞ্জু বসে আছে সেন্টারের দিকে মুখ করে, বলবেন স্যার মঞ্জু থেকে কেন শুরু করলেন? আপনাদের প্রশ্ন হতে পারে, ভালো করে বুঝেন। এই জায়গা হচ্ছে মেন কনসেপ্ট, ভালো করে বুঝেন। আমাদের কি বলছে, উষা ইজ অপোজিট অফ দামিনী, দামিনীর অপোজিট কোথায় বসে আছে আমরা জানি না, কোনো নির্দিষ্ট কোনো ইঙ্গিত আমরা পাইনি। এই জন্য আমি এই জায়গায় লিখে নিয়েছি উষা যে অপোজিট দামিনী, পরে আমি বসিয়ে দেবো। তারপর বলছে দামিনীর কথা বলছে, দামিনী আর তারপরে হু বলছে, হু বললে যে সাবজেক্টের পাশে হু আসে ওই সাবজেক্টকে ইন্ডিকেট করে। প্রশ্ন ভালো করে প্রথমে বুঝতে হয়, প্রশ্ন যদি না বুঝেন আনসারিং করতে পারবেন না। তো হু যদি আপনি উষাকে ধরেন তাহলে রং হয়ে যাবে, অর্থাৎ হু মিন্স হচ্ছে দামিনী। তো দামিনী যে কি মঞ্জুর রাইট পাশে বসে আছে, তো আমরা যদি মঞ্জু থেকে শুরু করি, মঞ্জুর রাইট পাশে দামিনীকে বসিয়ে দেবো, আর দামিনীর অপোজিটে আমরা উষাকে বসিয়ে দেবো, তাহলে আমরা কী করলাম, আমাদের অঙ্ক শুরু হয়ে গেল, আমাদের সলভিং প্রসেস শুরু হয়ে গেল। তো আমরা মঞ্জু জানি না, যে কোনো জায়গাতে বসাতে পারি, এই জায়গায় মঞ্জুকে বসাতে পারি, এই জায়গায় বসাতে পারি, যে কোনো লাইনে আমরা মঞ্জুকে বসাতে পারি। মঞ্জুর ডান পাশে রয়েছে দামিনী, মঞ্জু জায়গায় বসবে, এর ডান পাশে দামিনী বসবে, কোনো অসুবিধা নেই। তো আমরা যে কোনো এক জায়গায় মঞ্জুকে বসিয়ে দিলাম। বসার পর আমরা কি করব, এম ফর মঞ্জু মনে করেন, মঞ্জুকে বসিয়ে দিয়েছি। এখন মঞ্জুর ডান পাশে রয়েছে দামিনী, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি ওইদিকে ফেস করি তো আমার ডান পাশ হচ্ছে এই, আমার হাতে যে পেন রয়েছে এই হাতটা হচ্ছে ডান পাশ, তো ডান পাশে কি রয়েছে দামিনী, তো এই বাজে দামিনী হবে। আর দামিনীর অপোজিটে যদি উষা হয় তাহলে এই জায়গায় উষা হবে। তো আমরা তিনজন অ্যারেঞ্জ করে নিয়েছি। তারপর আমাদের কি বলছে দেখেন, উষা ইজ বিটুইন, উষা হচ্ছে বিটুইন মিন্স হচ্ছে মধ্যে, অমিশা অ্যান্ড মাসুদা, মাসুদা এর অমিশা এর মধ্যে উষা রয়েছে, মাসুদা অ্যান্ড অমিশা এর মধ্যে উষা রয়েছে। তো আমরা কি করব, অমিশা, অমিশা মিন্স হচ্ছে এ, অর্থাৎ এই উষা হচ্ছে ইউ ফর উষা, আর উষা রয়েছে মধ্যে মাসুদা অ্যান্ড অমিশা। আমি অমিশা বসিয়ে দিলাম, এই জায়গায় মাসুদা, এম ফর মাসুদা বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন উষা অমিশা অ্যান্ড মাসুদার মধ্যে চলে এসেছে, উষা অমিশা অ্যান্ড মাসুদার মধ্যে চলে এসেছে। তারপর আমাদের যে অবশিষ্ট টানটি রয়েছে তা কার জন্য হবে, আমাদের একজন পার্সন বাকি রয়েছে, তা হচ্ছে ললিতা, অর্থাৎ এই জায়গায় এল চলে আসবে। তো আমরা অ্যারেঞ্জ করে নিলাম, আমাদের টেবিলের মধ্যে পুরোটা অ্যারেঞ্জ করে নিলাম। অর্থাৎ প্রথমে বলছে মঞ্জু, এই জায়গায় যদি মঞ্জু না বসে এই জায়গায় বসাতাম পারতাম, যে কোনো জায়গায় বসাতে পারতাম। তো আমরা মঞ্জু থেকে শুরু করেছি, মঞ্জুকে বসিয়েছি, মঞ্জুর ডান পাশে রয়েছে দামিনী, দামিনীকে বসিয়ে দিয়েছি, দামিনীর অপোজিটে রয়েছে উষা, উষাকে বসিয়ে দিয়েছি। আর বলছে কি উষা হচ্ছে মাসুদা অ্যান্ড আমিশা এর মধ্যে রয়েছে, তো আমিশা বসিয়ে দিয়েছি, মাসুদা বসিয়ে দিয়েছি, তারপর আমরা ললিতা বসিয়ে দিয়েছি। এখন আমাদের প্রশ্ন কি আমাদেরকে বলছে, পরবর্তী সেন্টেন্সের মধ্যে বলছে মাসুদা ইজ নট নেক্সট টু দ্য মঞ্জু, অর্থাৎ মঞ্জুর পরে মাসুদা নয়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো বলছেন যে উষা হচ্ছে অমিশা আর মাসুদা এর মধ্যে রয়েছে, অমিশা আর মাসুদার মধ্যে রয়েছে, তাহলে আমি এই জায়গায় অমিশাকে কেন বসালাম, এই জায়গায় মাসুদাকে কেন বসালাম? এই কনসেপ্ট হচ্ছে আমাদের পরের বাক্য আমাদেরকে বলে দিচ্ছে। কি বলে দিচ্ছে দেখেন, আমি যদি এই জায়গায় কী করতাম, লং হতো তো আমি চেঞ্জ করে নিতাম, তাহলে আমরা কি করি, আমরা জায়গা চেঞ্জ করতে পারতাম। এখন আমাদের প্রশ্ন কমপ্লিট হয়নি, তো আমাদের নেক্সট বাক্য কি বলছে যে আমার এম আর এ বসানো কারেক্ট হয়েছে কি না তা আমি দেখছি নেক্সট বাক্য থেকে, নেক্সট বাক্যর মিনিং থেকে। নেক্সট বাক্য আমাদেরকে বলছে মাসুদা, এম ফর মাসুদা, মাসুদা ইজ নট নেক্সট টু দ্য মঞ্জু, অর্থাৎ মঞ্জুর পরে মাসুদা হবে না, মঞ্জুর পরে মঞ্জুর নেক্সটে মাসুদা হবে না, অর্থাৎ মঞ্জুর পরে মাসুদা যখন হবে না তাহলে
কি হবে মঞ্জুর পরে কি হবে অমিশা হবে, যেহেতু এই জায়গায় বলছে যে ইউ এর দুনো সাইডে মাসুদা আর অমিশা রয়েছে, তো এই জায়গায় অমিশা হবে না, এই জায়গায় মাসুদা হবে, এই জায়গায় অমিশা হবে। যদি আমার রং হতো তাহলে আমি এক্সচেঞ্জ করে নিতাম, যে এই জায়গায় আমি অমিশাকে নিয়ে নিতাম, মাসুদাকে এই পাশে নিয়ে আসতাম। যদি এই জায়গায় বলতো মাসুদা ইজ নেক্সট টু দ্য মঞ্জু, তাহলে আমি মঞ্জুর পাশে এমকে নিয়ে আসতাম, মাসুদাকে নিয়ে আসতাম। তো আমাদের বলছে যে মাসুদা মঞ্জুর পাশে নয়, অর্থাৎ এই জায়গায় অমিশা হবে, আমাদের এ কারেক্ট হয়েছে আর আমাদের এমও কারেক্ট হয়েছে। আর অবশিষ্ট যে জায়গা রয়েছে তার তো এলের জন্য হবে, ললিতা রয়েছে, ললিতাই বসবে, আর কে বসবে। তো আশা করি আপনারা এক্সাম্পলটি বুঝেছেন, বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নিজের মাতৃভাষায় আমরা ক্লিয়ার করেছি। তো এইভাবে প্রশ্ন যদি আসে আপনারা এইভাবে ক্লিয়ার করবেন। এখন আমাদেরকে কী প্রশ্ন করছে, আমরা তো অ্যারেঞ্জ করে নিলাম, অ্যারেঞ্জ করার পর আমাদের করণীয় কি, আমাদের করণীয় হচ্ছে হু ইজ দ্য রাইট অফ ললিতা। এখন ললিতার রাইট পাশে কে রয়েছে, ডেফিনেটলি আপনারা বলবেন মাসুদা রয়েছে, আনসার ইজ ডান। আমাদের প্রশ্ন সলভ করা হয়ে গিয়েছে, আনসার পেয়ে গিয়েছি। বলেন আপনারা হার্ড নাকি ইজি? আমি বলি সবথেকে ইজি সাবজেক্ট হচ্ছে রিজনিং। জাস্ট আপনার কী করতে হবে, আপনাকে কোনো একজন গাইড দিতে হবে। রিজনিং উইদাউট গাইডে হবে না, আপনাকে গাইড দিতে হবে। যেমন আমি আপনাদেরকে গাইড দিচ্ছি, আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করেন, আমার ক্লাসগুলো আপনাদের ভালো লাগে, বুঝে আসে, আপনাদেরকে আমি গাইড করছি, ডেফিনেটলি আপনাদের গাইড দিচ্ছি, জাস্ট এজ এ গাইডার। আপনাদেরকে গাইড দিচ্ছি, ট্রিক বলে দিচ্ছি, সলভ করে দিচ্ছি যে এইভাবে আপনারা সলভ করবেন। আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে প্রশ্নগুলো আসলে কীভাবে সলভ করবেন। এই সলভ করার পন্থাটা আপনারা আমার কাছ থেকে কপি করছেন, তার জাস্ট এতটুকু। হতে পারে আপনারা আমার থেকে অনেক বেশি নলেজেবল, আমার থেকে অনেক এক্সপার্ট হতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার থেকে অনেক ভালো, আমি কোনো ম্যাটার করি না। আমার থেকে যদি একজন মানুষ ভালো জানে, আমি তার কাছ থেকে শিখতে যাই, কোনো অসুবিধা নেই। কে শেখাচ্ছে ম্যাটার করে না, আমাকে কী শেখাচ্ছে তা ম্যাটার করে। যে বিষয়টুকু আমাকে শেখাচ্ছেন, উনি আমাকে শেখাতে পারছেন কি না, ওনার কথাটুকু আমার বুঝে আসছে কি না, উনি যে এক্সপ্লেন করছেন, ওনার যে বোঝানোর স্টাইলটি আমার ভালো লাগছে কি না, আমার ব্রেনের মধ্যে ক্যাচ হচ্ছে কি না, ওনারা যে বোঝাচ্ছেন যে টপিকটি সত্যি আমার কমপ্লিট হচ্ছে কি না। যদি কমপ্লিট হয়, যদি বুঝে আসে, যদি আপনার ইজি লাগে, তাহলে ডেফিনেটলি আপনার একজন গাইডার, আপনি তাকে ফলো করবেন। কেন করবেন না? আপনার যে জায়গা থেকে আপনার ফায়দা, আপনার বেনিফিট হয়, ওই জায়গা থেকে আপনি নলেজ অ্যাচিভমেন্ট করবেন। নলেজ তো আর কারো কেনা নয়, আপনি যার কাছ থেকে চান তার কাছ থেকে নলেজ অ্যাচিভমেন্ট করেন, যাকে ভালো লাগে, যার ক্লাস ভালো লাগে তার কাছ থেকে নলেজ অ্যাচিভমেন্ট করেন। কিন্তু অলওয়েজ আপনারা কী করেন, নলেজ গেদার করতে থাকেন। একদিন দেখবেন আপনারা প্রতিটি এক্সাম ক্র্যাক করতে পারবেন, যোগ্য হয়ে যাবেন। এবং এক্সাম কী করবে, ক্র্যাক হবে, আপনাদের হাতে 4-5টি এক্সাম ক্র্যাক করে অপশন থাকবে। যে এক্সামে ইচ্ছা, যে জব ইচ্ছা, ওই জবটি আপনারা টেক করবেন। কখন করবেন? যখন আপনারা এলিজিবল হবেন। আর এলিজিবল তখনও হবেন, যোগ্য তখনও হবেন যখন মেহনত করবেন, স্টাডি করবেন, পড়াশোনা করবেন। আর পড়াশোনা আপনি যখন সঠিক তরিকায় করবেন, ডেফিনেটলি আপনার এই ডেস্টিনেশনে পৌঁছতে কোনো সময় লাগবে না, একদিন ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। আশা করি আপনারা আমার কথাটুকু বুঝেছেন। এবং এক্সাম্পল সলভ করাও আপনারা দেখেছেন আমি কীভাবে সলভ করেছি, আপনারা সেম তেমনিভাবে এক্সাম্পল সলভ করবেন। যদি এই জায়গায় আমাদেরকে বলতো জিওমেট্রিক্যাল অন্য একটি শেপ দিয়ে দিত, বলতো যদি রেক্টেঙ্গুলার শেপ, যদি বলতো স্কোয়ার শেপ, যদি বলতো ট্রায়াঙ্গেলের শেপ, তাহলে আমরা এই শেপ দিয়ে সলভ করতাম। সেম তেমনি একই পদ্ধতি আমরা ইউজ করে প্রথমে শেপটি অঙ্কন করে নেব, তারপরে আমরা কি করব, কয়জন মানুষ রয়েছে তাকে ভাগ করে নেব, ভাগ করে তারপর আমরা প্রশ্ন দেখে দেখে এদেরকে আমরা বসিয়ে দেব, তারপরে আমরা আনসারিং করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা কমপ্লিট করে তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য রাইট অফ ললিতা। ললিতার রাইট পাশে হচ্ছে মাসুদা, তো আমরা পেয়ে গেলাম মাসুদা হচ্ছে ললিতার রাইট পাশে। এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো আশা করি আপনারা প্রশ্নটি বুঝেছেন, ক্লিয়ার হয়ে গিয়েছে। দেখি হাতে একটু সময় রয়েছে, আমরা চেষ্টা করি আরও একটি চ্যাপ্টার কভার করার জন্য। যদি আরও একটি চ্যাপ্টার কভার করা যায় তাহলে ভালো হবে। আমাদের হাতে সময়ও বেশি নেই। আমি বলছিলাম যে ফার্স্ট উইকের মধ্যে ইংলিশ অবধি পর্যন্ত কভার করে নেব, কিন্তু হয়নি। আমাদের ফার্স্ট উইক প্রায় শেষ হয়ে যাচ্ছে আগস্টের। তো চেষ্টা করব আরও 2-3 দিনের মধ্যে যাতে আমাদের রিজনিংয়ের চ্যাপ্টার এইভাবে বুঝে শুনে, জাস্ট পড়লে হবে না, আমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে চেষ্টা করব যাতে আমরা এই চ্যাপ্টারটুকু, রিজনিংয়ের সবটুকু চ্যাপ্টার যেগুলো ইম্পর্টেন্ট, সিলেবাসের জন্য সাথে রিলেটেড রয়েছে, সিলেবাসের মধ্যে ইনক্লুড রয়েছে, চ্যাপ্টারটুকু কভার করার জন্য চেষ্টা করব। আজকে আর বাদ দিয়ে আমরা আর অন্য একটি চ্যাপ্টার করার প্রয়োজন নেই। বিকাল দিকে আমরা চেষ্টা করব, বিকাল দিকে 2টি করে চ্যাপ্টার কভার করার জন্য। 2 বিকালের ক্লাসে 2টি চ্যাপ্টার কভার করব। তো আপনারা যারা ওয়াচ করছেন সবাইকে বলবো আপনারা ভিডিওটিকে, ক্লাসটিকে লাইক করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেল, রিলেটিভসের কাছে শেয়ার করে দেবেন। এবং যদি আপনাদের ভালো লাগে, আপনাদের ফিলিংস এক্সপ্রেস করতে পারেন। অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার নাম বলা আমাদের সম্ভব নয়, অনেকে করেন।
তো আপনারা কমেন্ট করতে পারেন, ডাউট যদি থাকে আপনারা আমাকে আস্কিং করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, অনেকে আপনারা রয়েছেন। যদি নতুন আপনি হয়ে থাকেন, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জানেন না বা জয়েন করেননি, তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা গিয়ে লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।